This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. আপনার রায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই ভোটের সময় যখন রাজনৈতিক মহল সরগরম, সেই সময় সেনসেশনাল ঘটনা। বাংলাদেশের সাংসদ যিনি চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন, ডাক্তার দেখাতে বেরোন, তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয় যে তাকে খুন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেহের হদিশ পাওয়া যায়নি। নিউ টাউনের আবাসনকে কেন্দ্র করে পরতে পরতে রহস্যের জাল জড়িয়ে রয়েছে এবং তারই তথ্য ফাঁস করার চেষ্টা করছেন, তারই সেই পর্দা উন্মোচনের চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এরই মধ্যে আমরা যেটা আপডেট পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিউ টাউনের ওই আবাসনের ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদকে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করা হয়। ফ্রিজে রাখা হয়েছিল দেহাংশ এবং প্লাস্টিক প্যাকেটে করে সেই দেহ সরানো হয়েছিল কিনা এরকম সন্দেহ সেটা ক্রমশ জোরালো হচ্ছে। বিস্তারিত জানবো, নান্টু হাজরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। নান্টু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট, কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, এই বাংলাদেশের যে সাংসদ তার খুনের ঘটনায় 13 তারিখেই খুন করা হয়েছিল এই বাংলাদেশের এমপিকে এবং নিউ টাউনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু প্রথমে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপরে তার দেহ টুকরো টুকরো করা হয় এবং 3 দিন ধরে কিন্তু এই দেহ বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে আসা হয় এবং প্রথমে সেই বডি টুকরো টুকরো করে প্রথমে 14 তারিখ সেই বডির কিছু অংশ তারা কিন্তু সেখান থেকে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। এরপরে বাকি যে দেহাংশ সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল এবং তারপরে 15 তারিখ ও 18 তারিখ এই দুদিন, মোট এই 3 দিন ধরে কিন্তু এই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই বডি পার্ট যেগুলো টুকরো টুকরো করা হয়েছিল সেগুলো ফেলার দায়িত্ব কিন্তু অন্য কেউ ছিল এবং তাদের উপরেই দায়িত্ব ছিল যে বডি পার্ট গুলো সেখান থেকে সরানোর এবং সেই মতোই পুলিশ এখনো পর্যন্ত সেই দেহের অংশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তার কারণ যাদের দায়িত্ব ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি, তাদের খোঁজে তল্লাশি চলছে এবং তারা ধরা পড়লেই কিন্তু তবেই এই দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছিল সেই বিষয়ে জানা যাবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, যে বাংলাদেশের সাংসদকে প্রথমে শ্বাসরোধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুন করা হয়, তারপরে তার দেহ টুকরো টুকরো করা হয়, ফ্রিজে রাখা হয় এবং 3 দিন ধরে সেই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে দেওয়া হয়। এবং ইতিমধ্যে ডেভেলপমেন্ট নান্টু, এই সম্পর্কে আপডেট তুমি দিতে থাকো, আমরা তোমার কাছ থেকে এই আপডেট নিতে থাকবো। আমাদের আরো 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পিয়ালি মিত্র এবং রণয় তিওয়ারি, আমি তাদের কাছেও যাব। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো। এই আনোয়ারুল আজিম বাংলাদেশের সাংসদ, তাকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং 3 দিন ধরে সেই দেহাংশগুলো সেগুলোকে সরানোর, সেগুলোকে লোপাট করার কাজ চলেছে। বেশ কিছু প্লাস্টিক ব্যাগ, যে প্লাস্টিক ব্যাগের ছবিও আমরা দেখাবো আপনাদের, যে প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে ওই ফ্ল্যাটে, যেখান থেকে সন্দেহ যে প্লাস্টিক ব্যাগে করেই কি দেহাংশ, সেগুলোকে সরানোর কাজ হয়েছিল। কোথায় কোথায় দেহাংশ ফেলা হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। নিঃসন্দেহে সাম্প্রতিককালের অন্যতম সেনসেশনাল ঘটনা। আমি পিয়ালি এবং রণয়ের কাছে যাওয়ার আগে একটু এই গোটা ঘটনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনাদের দেখাবো। চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবারে তার খুনের অভিযোগকে কেন্দ্র করে দু দেশের কূটনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কলকাতায় পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে আনোয়ারুলকে, যদিও এখনো তার দেহ উদ্ধার হয়নি। ভারতের পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছে। যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা
যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাংলাদেশের ঝিনাইদহ 4 কেন্দ্রের সাংসদ আনোয়ারুল আজিম। জানা গিয়েছে গত 12ই মে চিকিৎসা করাতে ভারতে আসেন আনোয়ারুল। সেদিন সন্ধ্যায় বরানগরে গোপাল বিশ্বাস নামে এক পরিচিতের বাড়িতে ওঠেন তিনি। 13ই মে ডাক্তার দেখানোর জন্য বেরোনোর পর থেকে নিখোঁজ। গোপাল বিশ্বাসের দাবি, আনোয়ারুলের হোয়াটসঅ্যাপ থেকে তাকে মেসেজ পাঠানো হয়। সেই মেসেজে লেখা ছিল, বিশেষ কাজে দিল্লি যাচ্ছি, সেখানে পৌঁছে জানিয়ে দেব, ফোন করার দরকার নেই। 15ই মে সকালে আনোয়ারুলের হোয়াটসঅ্যাপ থেকে আরেকটি মেসেজ আসে গোপালের কাছে। সেই মেসেজে আনোয়ারুলের দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে লেখা হয়, আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। একই হোয়াটসঅ্যাপ মেসেজ সাংসদের বাড়ির লোক এবং ব্যক্তিগত সহকারীকেও পাঠানো হয়। পরে আনোয়ারুলের মেয়ের ফোন পেয়ে 18 তারিখ বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। 16 তারিখে ওনার বাড়িতে যোগাযোগ করেছেন, মেসেজ পাঠিয়েছেন ওনার পিএটি এর কাছে। তারপরে 17 তারিখ ওনার মেয়ে ফোন করে যেমন জানাচ্ছেন যে আঙ্কেল আমি তো বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কোথায় আছে। পুলিশ সূত্রে খবর, 13 তারিখ গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে মাঝ রাস্তায় ক্যাব বদল করেন আনোয়ারুল, ওঠেন অন্য একটি ক্যাবে। সেই ক্যাবেই সাংসদের সঙ্গে ওঠেন দুজন বাংলাদেশি ব্যক্তি ও এক মহিলা। বিকেলের দিকে নিউ টাউনে একটি অভিজাত আবাসনে আসেন আনোয়ারুলরা। পুলিশ সূত্রে দাবি, 15 থেকে 17 তারিখের মধ্যে ধাপে ধাপে আবাসন থেকে বেরিয়ে যান সাংসদের সঙ্গে থাকা 2 ব্যক্তি ও এক মহিলা। তবে আবাসনের সিসিটিভি ফুটেজে আনোয়ারুলকে বেরোতে দেখা যায়নি। এদিন সকালেই নিউ টাউনের ফ্ল্যাটে যায় পুলিশ, সিআইডি, আইবি। ফ্ল্যাটে যায় ফরেন্সিক দলও, কিন্তু সেখানে সাংসদের দেহ ছিল না। যার জেরে প্রশ্ন উঠছে, কিভাবে, কোথায় খুন বাংলাদেশের সাংসদ? কোথায় আনোয়ারুলের দেহ? সাংসদের দেহ কি লোপাট করা হয়েছে? খুনের উদ্দেশ্য কি? কলকাতায় কেন খুন? বিভ্রান্ত করতেই কি সাংসদের নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বার্তা? ইতিমধ্যে নিউ টাউন থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্তে রাজ্য পুলিশের সিআইডি। পিয়ালি মিত্র, বিক্রম দাস ও নান্টু হাজরা। রিপোর্ট, জি 24 ঘন্টা। সেন্সেশনাল ঘটনা, বাংলাদেশের সাংসদ তিনি এসেছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে, তারপর থেকে তিনি নিখোঁজ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ সরকার সূত্রে জানানো হচ্ছে যে তাকে খুন করা হয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে, কিন্তু তার দেহ এখনো অবধি উদ্ধার করা যায়নি। এই আবাসনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটিকে ঘিরে পরতে পরতে রহস্য। ওই ফ্ল্যাটেই খুন করা হয়েছিল তাকে শ্বাসরোধ করে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করে সেই সমস্ত দেহাংশ পার্ট বাই পার্ট 3 দিন ধরে সেগুলো লোপাট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 2 প্রতিনিধি পিয়ালি মিত্র এবং রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, তোমার কাছে একটু জানার চেষ্টা করব যে এই আবাসনের যে সিসিটিভি ফুটেজ, সেটা থেকে কি দেখা যাচ্ছে যে 3 জনকে নিয়ে এই ফ্ল্যাটে এসেছিলেন আনোয়ারুল আজিম, তারপর কি হয়, কি সেই সিকোয়েন্স অফ ইভেন্ট? একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে দাঁড়িয়ে সিসিটিভির ফুটেজ। তার কারণ বাংলাদেশের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন জানাচ্ছেন যে ভারতীয় পুলিশ তাদেরকে জানিয়েছে খুন হয়েছে এবং কিসের ভিত্তিতে পুলিশ এই বিষয়টা নিশ্চিত হচ্ছে, এই জায়গা থেকে দাঁড়িয়েই পুলিশের যেটা বক্তব্য, পুলিশ সূত্রের যেটা বক্তব্য, তারা যখন ওই আবাসনে পৌঁছান তখন তারা জানতে পারেন যে শেষ তার ওখানে ভিজিবিলিটি ছিল এবং দেখা যায় যে ওই 13 তারিখে 3 জনের সঙ্গে এই সাংসদ তিনি ওই ফ্ল্যাটের ভেতরে যাচ্ছেন এবং তারপরে পুলিশ যখন সিসিটিভি পুরোটা খতিয়ে দেখা শুরু করে তাতে দেখা যায় যে 14 তারিখে সকালবেলার দিকে যে 3 জনের সঙ্গে সাংসদ ফ্ল্যাটের ভেতরে ঢুকেছিলেন তার মধ্যে 2 জন একটা ট্রলি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসছেন এবং ওই দিন অর্থাৎ 14 তারিখ বিকেলবেলায় আরও একজন বেরিয়ে আসছেন। অথচ ফ্ল্যাটের ভেতরটা সম্পূর্ণভাবে ক্লিন, আপাত দৃষ্টিতে কোনো রকম ওই ফ্ল্যাটের মধ্যে কোনো খুনের ঘটনাটা যে ঘটেছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু সাংসদ যিনি ওই ফ্ল্যাটের ভেতর ঢুকছেন তাকে আর বেরোতে দেখা যাচ্ছে না। তাহলে তিনি কোথায় গেলেন? এই জায়গায় প্রশ্নের উত্তর খুঁজতে যখন তারা খোঁজার চেষ্টা করছিলেন ওখানে আপাত দৃষ্টিতে তারা কিছু পাচ্ছিলেন না, কোনো ব্লাড স্টেন আপাত দৃষ্টিতে বা খালি চোখে দেখা যায়নি। তারা ফরেন্সিককে রিকুইজিশন দেয়, ফরেন্সিক সেখানে যায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ তারা এভিডেন্স সেখান থেকে কালেক্ট করেছেন এবং এই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণের থেকে পুলিশ একটা বিষয় নিশ্চিত যে এই ফ্ল্যাটেই খুন করা হয়। যে বিষয়টা নান্টু জানাচ্ছিল যে খুন করার পর 13 তারিখে এই খুন হয় এবং তারপরে তার দেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় এবং সেই দেহ আলাদা আলাদাভাবে আলাদা আলাদা দিনে
আলাদা আলাদা লোক তারা কিন্তু ডিসপোজ অফ করেছে। এখন যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ থেকে তিনি এখানে এসেছিলেন, তিনি তার পরিচিতকে জানালেন যে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন এবং তারপরে হঠাৎ করে তিনি তার মোবাইল থেকে মেসেজ যাচ্ছে যে তিনি দিল্লিতে চলে যাচ্ছেন। এই গোটা কর্মকাণ্ডের পেছনে পুলিশ যেটা মনে করছে যে একটা ট্র্যাপ রয়েছে এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশের যে ঢাকার যিনি যে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে তাদের তরফ থেকে ডিবির যিনি প্রধান তিনিও যেটা জানিয়েছেন যে এই খুনের পেছনে বাংলাদেশেরই একটা গ্রুপের হাত রয়েছে। এখন মোটিভটা কি সেটা স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই এমপিকে কোনো না কোনো একেবারে টোপ দিয়ে ডাকা হয় এবং সেই টোপ পাওয়ার পরেই তিনি তার যে বন্ধুর বাড়ি রয়েছে বরানগরে সেখান থেকে তিনি বেরিয়ে যান, তিনি একটি গাড়িতে ওঠেন এবং সেই গাড়িতে ওঠার পর 13 তারিখে তিনি নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছান এবং তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এবং এই আততায়ীরা অত্যন্ত পরিকল্পনা মাফিক, অত্যন্ত সুচতুরভাবে যে গোটা ঘটনাটা ঘটিয়েছে সেটা স্পষ্ট। তার কারণ 13 তারিখে ওইখানে আসার পর যদি 14 তারিখ থেকে তার দেহ লোপাট শুরু হয়, তার মানে 15 তারিখ 16 তারিখ তার মোবাইল ফোন থেকে বা 17 তারিখেও তার মোবাইল ফোন থেকে যে মেসেজেসগুলো গিয়েছে, 16 তারিখে তার আত্মসহায়ককে যে কল করা হচ্ছে সেগুলো কোনোটাই তিনি করেনি। তার খুনের পর আততায়ীরা পরিকল্পনাভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য এটা করেন। তিনি দিল্লিতে আছেন বলে যে মেসেজ করা হয় সেটাও কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মী তিনি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছেন। যে প্লাস্টিকের ব্যাগ আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব, যে ধরনের বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশ কর্মীর হাতে যে অরেঞ্জ এবং ব্ল্যাকের যে প্লাস্টিকের ব্যাগ, সেই ধরনের প্লাস্টিক ব্যাগ বেশ কিছু প্লাস্টিক ব্যাগ ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এবং নান্টু যেটা জানাচ্ছিলেন যে পুলিশ খতিয়ে দেখছে যে এই প্লাস্টিক ব্যাগগুলো কোনোভাবে দেহাংশ লোপাট করার ক্ষেত্রে, দেহাংশ পাচার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। পিয়ালি বলো প্লিজ। একেবারে পুলিশ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের কাছে দুটো প্রধান কাজ। প্রথমত যে এই ফ্ল্যাটেই খুন করা হয়েছে বলে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেটা থেকে পুলিশ নিশ্চিত হচ্ছে এবং আততায়ীরা খুন যদি ওই ফ্ল্যাটেই করে থাকে তারা কিন্তু অত্যন্ত সুচতুরভাবে যাবতীয় প্রমাণ লোপাট করে দিয়েছে। কারণ গোয়েন্দারা কার্যত তাজ্জব যে একজনকে খুন করার পর তাকে কোনোভাবে বেরোনো যেহেতু দেখা যাচ্ছে না, তার মানে তার দেহাংশ চপ করা হয়েছে এবং তারপর খণ্ড বিখণ্ড করে দেহ হয়তো কোনো ট্রলি ব্যাগে বা প্লাস্টিকে, নান্টু যেটা বলছে সেরকম প্লাস্টিকে করে পাচার হয়ে থাকতে পারে। এইভাবে যদি নৃশংসভাবে কাউকে খুন করা হয় তাহলে সেখানে কোনো না কোনোভাবে খালি চোখে রক্তের দাগ থাকার কথা বা কোনো না কোনোভাবে রক্তের দাগ থেকে যাওয়ার কথা, কিন্তু খালি চোখে সেই ফ্ল্যাটে যখন তারা খতিয়ে দেখছেন গোয়েন্দারা কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন তারা পায়নি এবং সেক্ষেত্রে নান্টু যেটা বললো যে প্রথমে হয়তো তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপরে মৃত্যুর পর তার দেহ খণ্ডবিখণ্ড করা হয় এবং তারপরে দেহগুলোকে আলাদা আলাদা দিনে লোপাট করা হয় এবং সমস্ত প্রমাণ লোপাটের জন্য ফ্ল্যাটটিকে সম্পূর্ণভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে। কিন্তু ফরেন্সিকের বিশেষজ্ঞরা তাদের যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট হওয়া যায়, যদি পুরো রক্তের দাগও লোপাট করে দেওয়া হয়, তাদের যে কেমিক্যালগুলো রয়েছে সেখানে যদি রক্ত লোপাটও করা হয় বা রক্ত মুছেও ফেলা হয় সেখান থেকে প্রমাণ পাওয়া যেতে পারে এবং এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারা এভিডেন্স পেয়েছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, দেহ কোথায়, দ্বিতীয় হচ্ছে কে বা কারা তাকে খুন করলো, তৃতীয় হচ্ছে মোটিভ কি। এর পেছনে একটা মোটিভ প্রাথমিকভাবে উঠে আসছে যে তিনি যে জায়গা থেকে সাংসদ ছিলেন সেটা একেবারে বেশ কিছু যে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানাচ্ছেন যে একটি সন্ত্রাস কবল এলাকা এবং এই সাংসদের সঙ্গে বেশ কিছু লোকের একটা শত্রুতাও ছিল এবং গোল্ড স্মাগলিংয়ের একটা তথ্য উঠে আসছে। ফলে সব মিলিয়ে কোনো ব্যক্তিগত শত্রুতা, গোল্ড স্মাগলিংয়ের মতন গোলমালের জেরেই এই খুনের ঘটনা কিনা এবং প্রিভিয়াস কোনো ঘটনার প্রতিহিংসা বশতই এই খুন কিনা সেই বিষয়টা জানার চেষ্টা হচ্ছে। একটা বিষয় বাংলাদেশ সরকারের থেকে স্পষ্ট করা হচ্ছে যে খুনের পেছনে বাংলাদেশি আততায়ীরাই রয়েছে, ইতিমধ্যে তারা 3 জনকে ধরেছে। কিন্তু একটা বিষয় পুলিশও মনে করছে যে তার কলকাতা একেবারে বাংলাদেশ থেকে কলকাতায় আসা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কোনো না কোনোভাবে টোপ দিয়েই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই টোপের ফাঁদে পড়েই তিনি নিউ টাউনের ফ্ল্যাটে পৌঁছে যান এবং যেটা আশঙ্কা করা হচ্ছে ওই নিউ টাউনের ফ্ল্যাটেই তাকে খুন করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। আমি এইখানে যে কলকাতা কানেকশন, কেন কলকাতাকে, কেন নিউ টাউনের ওই আবাসনকে প্লেস অফ অকারেন্স হিসেবে বেছে নেওয়া হলো, যেখানে সাংসদ বাংলাদেশের এবং বাংলাদেশ সরকার যেটা প্রাথমিকভাবে মনে করছে যে যারা আততায়ী তারাও বাংলাদেশের। আমার এখানে একটু জিজ্ঞাসা রণয়ের কাছে, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে এই যে ফ্ল্যাটটি, যে নিউ টাউনের আবাসনের যে ফ্ল্যাট যেখানে আনোয়ারুল আজিম উঠেছিলেন, তার মালিক সন্দীপ রায়, যিনি রাজ্য সরকারের আবগারি দফতরে কর্মরত। আখতারুজ্জামান নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। এবার কার সূত্রে সাংসদ
তিনি এলেন এই ফ্ল্যাটে বা তাকে নিয়ে আসা হলো, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত এই সম্পর্কে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গোটাটাই কিন্তু তদন্তের বিষয়। তবে তদন্তকারী কর্তারা একদিক থেকে নিশ্চিত যে রীতিমতো ছক কষে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বাংলাদেশের ওই এমপিকে। তবে দেহ কোথায় গেল, যেমনটা নান্টু বলছিল, খণ্ড খণ্ড করে টুকরো করে পাচার করা হয়েছে, কিন্তু সেই দেহ টুকরো কোথায় কোথায় ফেলা হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনি যেদিন ভারতে আসেন অর্থাৎ কলকাতায় আসেন এবং যার বাড়িতে গিয়ে ওঠেন এবং তারপর সেখান থেকে যেখানে যেখানে যান সেই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী কর্তারা। শুধু তাই নয়, যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন অর্থাৎ যে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল সেই গাড়ির চালককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেই গাড়িতে কারা কারা ছিল, কেউ পরিচিত ছিল কিনা, কিভাবে সেই গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, অর্থাৎ গাড়ির যিনি মালিক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যেমনটা তুমি বললে যে এই আবাসনে কিভাবে তিনি এলেন, কার যোগসূত্রে তিনি এলেন, কারা আগে থেকে এই আবাসন বুক করেছিল, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে তারা বেশ কয়েকটি কমিটি অর্থাৎ গঠন করে তারা পুলিশ কর্তারা কয়েকজনকে নিয়ে একটা কমিটি গঠন হয়েছে, অর্থাৎ সিটের মতন সেই তদন্তকারী কর্তারা তদন্ত চালাচ্ছে। তোমার কাছে আমি পিয়ালির কাছে আরো একবার চলে যাব। পিয়ালি, যদি আমরা সিকোয়েন্স অফ ইভেন্টস দেখি, যেটা মনে করা হচ্ছে যে 13ই মে তিনি খুন হয়েছেন, তারপর 15ই মে সকালেও আনোয়ারুলের হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে তো 13ই মে ডাক্তার দেখানোর জন্য বেরোনোর পর থেকে তিনি নিখোঁজ। প্রথম গোপাল বিশ্বাস যেটা দাবি করছেন যে প্রথম তাকে যে মেসেজ করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে বিশেষ কাজে দিল্লি যাচ্ছি, সেখানে পৌঁছে জানিয়ে দেবো, ফোন করার দরকার নেই। 15ই মে সকালে আবারও যে মেসেজ আসে, যেটা গোপাল বাবু যেটা দাবি করছেন যে আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 13ই মে খুন হয়ে থাকলে নিশ্চয়ই আততায়ীরা তারা এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিল যাতে ফোন এলে সেই ফোন রিসিভ করা বা তাই নিয়ে আরও বেশি সন্দেহ দানা বাঁধে, বা গোপাল বিশ্বাস 13ই মে থেকে যেহেতু খোঁজ পাচ্ছেন না তাই ইমিডিয়েটলি মিসিং ডায়েরি করেন, সেজন্য একটা এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল যে তিনি বহাল তবিয়তে রয়েছেন। আমার এখানের প্রশ্ন ধরেই নেওয়া যায় যে সাংসদ যিনি, তার কাছে নিশ্চয়ই একটা হাইয়েন্ড ফোনই থাকবে এবং সেক্ষেত্রে আমরা জানি হয় সেটার প্যাটার্ন লক, না হলে তার নির্দিষ্ট নাম্বারের লক থাকবে বা তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এক্ষেত্রে সেটাকে কোনো রকমভাবে তারা কবজা করে এই হোয়াটসঅ্যাপ মেসেজ চালিয়ে মিসলিড করার একটা চেষ্টা করে যাচ্ছিল, এটাই কি মনে করছে পুলিশ? একেবারেই দেখো, পুলিশ সেটা মনে করছে, তার কারণ এখনো পর্যন্ত দেহ না উদ্ধার হলো, ঘটনাক্রম যেটা রয়েছে এবং 14 তারিখে সকালবেলার পর থেকে এই তিনজনের বেরিয়ে যাওয়া, সেই জায়গা থেকে পুলিশ যেটা মনে করছে যে খুন করার আগে কোনোভাবে এই ব্যক্তির কাছ থেকে, সাংসদের কাছ থেকে তার মোবাইল ফোনে তার কবজাটা তারা নেয় এবং তারপরে তাকে একেবারে পুলিশকে যাতে বিভ্রান্ত করা যায় এবং যাতে তিনি দিল্লিতে রয়েছেন গোটা বিষয়টিকে যাতে গুলিয়ে দেওয়া যায়। বাংলাদেশের সাংসদ তিনি কলকাতায় এলেন, কলকাতা থেকে তিনি দিল্লিতে গেলেন, এই রকম তথ্য পেলে পুলিশের তদন্তকারী অফিসাররা নিশ্চিতভাবেই তাদের তদন্তের যে মোড়টা সেটা চারিদিকে ছড়িয়ে যাবে এবং একটা পরিকল্পনা মাফিকই কিন্তু সেটা করা হচ্ছিল বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। তার কারণ 14 তারিখ সকালবেলা থেকে তারা বেরিয়ে গেলেন, যারা ওই বাড়িতে ছিলেন, বিকেলবেলা আরও একজন বেরিয়ে গেলেন। তার মানে এটা পুলিশের ধরেই নিতে, পুলিশ অন্তত অনুমান করছে যতক্ষণ না পর্যন্ত আততায়ীরা ধরা পড়ছে যারা তাকে খুন করেছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে 13 তারিখ একেবারে সেখানে বাড়িতে ঢোকার পর থেকে 14 তারিখ সকালের আগে এই খুনের ঘটনা ঘটে যায়। তারপর থেকে মোবাইল ফোনে মেসেজগুলো আসা শুরু হয়। 14 তারিখ দুপুরবেলার পরে একটা মেসেজ আসে যেখানে তুমি যেটা উল্লেখ করলে, যেখানে বলা হলো যে তিনি দিল্লি যাচ্ছেন, রাত্রিবেলা তারপরে বলা হলো তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। এবং গোপাল বিশ্বাসের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, গোপাল বিশ্বাস যেটা জানিয়েছিলেন যে তার বাড়ির কাছে যে জায়গাটাতে গাড়ি আসতে পারে সেই জায়গাটা যেহেতু এই সাংসদ তিনি চিনতে পারবেন না, তিনি একটা লোকেশন বলে দিয়েছিলেন এবং সাংসদকে ছাড়ার জন্য গোপাল বিশ্বাসের একজন লোক তাকে গিয়েছিলেন। যখন তিনি গাড়ি পর্যন্ত যান, তিনি দেখেন যে গাড়ির পেছনে এই সাংসদ বসছেন, গাড়ির সামনের সিটে একজন বসেছেন এবং সেই ব্যক্তি এই সাংসদকে জি স্যার বলে কথা বলছিলেন, যার থেকে গোপাল বিশ্বাসের যেটা বক্তব্য যে তার কথার যে টোন, তার থেকে তার যে লোক গিয়েছিল তার থেকে অনুমান সেই ব্যক্তি বাংলাদেশেরই ছিল। অর্থাৎ কোথাও না কোথাও একটা বিষয় স্পষ্ট, যেটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পুলিশের থেকে স্পষ্ট করা হচ্ছে যে গোটা বিষয়টা একটা প্ল্যান মাফিক। অর্থাৎ এখানে যে এই এমপি আসছেন
আসছেন সেটা কোথাও না কোথাও আততায়ীরা জানতেন, অথবা তাকে কোনো টোপ দিয়ে এখানে ডাকা হয়। একজন মহিলা তথ্য আর আসছে কোনোভাবে মহিলাকে সামনে রেখে তাকে ডাকা হয়েছিল কিনা। দ্বিতীয়, যারা আততায়ী তারা নিজেরাও এখানে চলে এসেছিলেন এবং এই গোটা পরিকল্পনাটা একটা অনেক দিন আগে থেকেই হয়েছিল বলে পুলিশ মনে করছে। তার কারণ যার এই ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই ফ্ল্যাটটা যারা ভাড়া নিয়েছিলেন সেখানে কয়েকজন বাংলাদেশি ব্যক্তি তারা যাচ্ছেন, ফলে গোটা বিষয়টার মধ্যে একটা পরিকল্পনার ছাপ পাওয়া যাচ্ছে। এবং পিয়ালি, যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে 13ই মে যদি খুন হয়ে থাকে, আজকে 22শে মে, 9 দিন অবধি কোনো আন্দাজই পাওয়া যায়নি যে আসলে এই সাংসদ তিনি খুন হয়ে গেছেন, এবং যখন এটা সামনে এসেছে তখনও তার দেহের হদিশ পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পরিকল্পনা নয়, কিভাবে প্রত্যেকটা ধাপে ধাপে সেটাকে এক্সিকিউটও করা হয়েছিল কি চূড়ান্ত প্রিসিশনের সঙ্গে। আমি তোমার কাছে আসবো, নান্টুর কাছে আমি আরও একবার যাব। নান্টু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নান্টু, একটু আগে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছেন যে শুধুমাত্র ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন হওয়াই নয়, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে দেহাংশ টুকরো টুকরো করা হয়েছিল এবং সেই টুকরোগুলোকে ফ্রিজে রাখা হয়েছিল, তারপর ধাপে ধাপে সেই সেগুলোকে পাচার করা হয়, সেগুলোকে লোপাট করা হয়, অর্থাৎ শিউরে ওঠার মতো ঘটনা। নান্টু, কি তথ্য এই সম্পর্কে জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আমরা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে বাংলাদেশের এই এমপি, সেই এমপিকে কিন্তু 13 তারিখে যখন সে ফ্ল্যাটে আসে এবং আসার কিছুক্ষণ পরেই কিন্তু তাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপরে তার দেহ টুকরো টুকরো করে কাটা হয় এবং কাটার পরে সেই দেহাংশ কিন্তু একটি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় এবং তারপরে 14 তারিখ, 15 তারিখ এবং 18 তারিখ এই 3 দিন ধরে পাটে পাটে কিন্তু এই দেহাংশগুলিকে বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে আসা হয় এবং এই ফেলার জন্য কিন্তু আলাদা লোক কিন্তু ছিল এবং বলা যেতে পারে পুরো পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু গোটা ঘটনাক্রম কিন্তু সাজানো হয়েছে, আততায়ীরা সাজিয়েছে এবং এই দেহাংশ এই 3 দিন ধরে প্রথমে 13 তারিখে আততায়ীরা প্রথমে দেহাংশগুলিকে নিয়ে যান, কিছুটা দেহাংশ তারা গিয়ে ফেলে আসেন, 14 তারিখে আবার নিয়ে যান এবং 14 তারিখে নিয়ে যান, 15 তারিখে নিয়ে যান এবং 18 তারিখে এই 3 দিন ধরে ফেলা হয়। তবে এই যে দেহাংশগুলো ফেলা হয়েছে এবং এই দেহাংশের খোঁজ কিন্তু এখনো পুলিশ পায়নি, তার কারণ যাদের দায়িত্ব ছিল এই দেহাংশ ফেলে আসার তাদের হদিশ কিন্তু এখনো পুলিশ পায়নি এবং তাদের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে কিন্তু ক্ষতি দেখা হচ্ছে ওই ফ্ল্যাটের এবং সেখান থেকে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে এবং ওই ফ্ল্যাটে কিন্তু বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ এবং যে ছবি আমরা দেখাচ্ছি, আমরা রেড সার্কেলের মধ্যে সেই প্লাস্টিকের ব্যাগ যেগুলো উদ্ধার হয়েছে সেই ছবি দেখাচ্ছি। প্লাস্টিকের ব্যাগ নিয়ে কি সন্দেহ করা হচ্ছে নান্টু? দেখো, এই প্লাস্টিক ব্যাগগুলি কিন্তু পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ যেটা মনে করছে যে এই ধরনের প্লাস্টিক ব্যাগে করেই এই দেহাংশগুলো নিয়ে যাওয়া হতে পারে এবং সেই কারণেই এই প্লাস্টিকের ব্যাগ কিন্তু বেশ কিছু ব্যাগ ওই ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। সেখানে দাঁড়িয়ে পুলিশ মনে করছে যে এই ধরনের যে ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, সেই ব্যাগে করে দেহাংশ নিয়ে যাওয়া হয়েছে এবং যার ফলে কেউ কিন্তু যাতে কোনো রকম ভাবে সন্দেহ করতে না পারে এবং এই ধরনের ছোট ছোট ব্যাগে করে সেই দেহাংশগুলো কিন্তু নিয়ে যায় আততায়ীরা এবং বিভিন্ন জায়গায় সেই দেহাংশগুলো ফেলা হয়। তবে এখনো পর্যন্ত সেই দেহাংশের কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে এবং এই আততায়ীরা যখন ধরা পড়বে তখনই জানতে পারবে পুলিশ যে কোথায় এই দেহাংশ ফেলা হয়েছে। এবং নান্টু, তোমায় আপাতত ধন্যবাদ। পিয়ালি, রনয়, তোমরা থাকো, আমি আবারও তোমাদের কাছে আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন, বিজেপির পক্ষ থেকে সুদীপ্ত গুহ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। সেনসেশনাল ঘটনা, বাংলাদেশের সাংসদ তিনি কলকাতায় এলেন চিকিৎসা করাতে, সেখানে বন্ধুর বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাচ্ছি বলে তিনি বেরোলেন, তারপর আর ফিরলেন না। বন্ধুর মোবাইলে পরবর্তীকালে পরপর দুটো হোয়াটসঅ্যাপ মেসেজ গেল দুদিন। প্রথমটা তিনি দিল্লি যাচ্ছেন কাজে, জরুরি কাজে, তাকে ফোন করার দরকার নেই। দ্বিতীয়টা ভিআইপিরা সঙ্গে রয়েছে, ফোন যেন না করেন। এরপর চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশ সরকার জানাচ্ছে যে তাদের কাছে খবর রয়েছে খুন হয়েছেন এই সাংসদ। এই মুহূর্তে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিউ টাউনের ওই আবাসনেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারছে পুলিশ। শুধু তাই না, তার দেহাংশ টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল এবং 3 দিন ধরে সেই দেহাংশ ধাপে ধাপে ডিসপোজ অফ করা হয়। ভয়ঙ্কর ঘটনা, কলকাতা শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা। ছোট্ট একটা বিরতির পর আমরা এ প্রসঙ্গে আরও আপডেট এবং আলোচনা নিয়ে ফিরছি। দেখতে থাকুন আপনার রায়।
একবার আপনাদের জানিয়ে রাখি, শহরের বুকে সেন্সেশনাল ঘটনা। বাংলাদেশের সাংসদ যিনি চিকিৎসা করাতে এই শহরে এসেছিলেন, বন্ধুর বাড়ি থেকে চিকিৎসা করাতে যাচ্ছেন বলে বেরোন, তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। তিনি খুন হয়েছেন এবং নিউ টাউনের আবাসনে ফ্ল্যাটের মধ্যে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শুধু তাই নয়, শিউরে ওঠার মতো তথ্য যে কিভাবে দেহ লোপাট করা হলো, কারণ এখনো পর্যন্ত দেহের কোনো রকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না কোনো দেহাংশের, জানিয়ে রহস্য ক্রমশ ঘোরালো হচ্ছিল। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দেহ বেশ কয়েকটি টুকরো করে সে দেহাংশ ফ্রিজে রেখে তারপর ৩-৪ দিন ধরে দফায় দফায় ধাপে ধাপে সেই দেহ লোপাট করা হয়েছে। শিউরে ওঠার মতো তথ্য। আমি প্রথমে শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, দাদা, বিষয়টা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডেফিনেটলি একজন অন্য দেশের সাংসদ, তিনি আমাদের দেশে এসেছিলেন চিকিৎসার জন্যে, কিন্তু তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে সেখানকার সরকারও এটা স্বীকার করেছে যে এখানে বাংলাদেশের কোনো দুষ্টু চক্র এতে কাজ করেছে, এবং তার সাথে সাথে তিনি এটাও স্বীকার করেছেন যে আমাদের এখানে পুলিশ তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করেছে। এর পিছনে অন্তর্নিহিত রহস্য কি রয়েছে, যেখানে গোল্ড স্মাগলিংয়ের একটা প্রবাবিলিটি থেকে যাচ্ছে বা অন্য কোনো মাফিয়া রাজের কোনো কিছু প্রবাবিলিটি থেকে গেছে। দেখুন, আলটিমেটলি কালপ্রিট ইজ কালপ্রিট, ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও ব্যাপারটাকে টেক আপ করেছে, সিআইডি তদন্ত শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি পার্সোনালি যে এটা সবার সম্মিলিত প্রচেষ্টায় খুব শীঘ্রই সত্য উদ্ঘাটিত হবে, দোষীরা চিহ্নিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। শুভজিৎ, দেখুন, এই ঘটনাটা তো একটা প্রতিবেশী দেশের সাংসদ, মানে সাধারণ লোক নয়। তার মানে একটা সাংসদের যদি নিরাপত্তা এই জায়গায় থাকতে পারে, নিশ্চিতভাবে হয়তো বাংলাদেশের লোকেরাই হয়তো বেড়েছে, বাংলাদেশ থেকে এসে খুন হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তথ্য উঠে আসছে। কিন্তু এটা তো ইন্টেলিজেন্সের একটা বিষয় থাকার কথা, কারণ একজন এমপি আসবেন এবং তার ব্যবস্থাপনা তো থাকে একটা কিছু না কিছু, তার ইন্টেলিজেন্সের খবর থাকে যে কোনো ভিআইপি বা ফরেন পার্সোনাল যদি আসে, এই গুরুত্বপূর্ণ কেউ যদি এসে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা স্টেট সেন্টারকে এক হয়ে এটাকে পিক আপ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি এটা সম্পর্কে একটু জানার জন্য সত্যজিৎ বাবুর কাছে যাব। সত্যজিৎ বাবু, যদি বিদেশের কোনো সাংসদ, যদিও বোঝাই যাচ্ছে প্রাথমিকভাবে যে সাংসদ সম্ভবত এটা ব্যক্তিগত ট্রিপে এসেছিলেন চিকিৎসা করানোর কথা বলে, কিন্তু এক্ষেত্রে প্রোটোকল কিছু থাকে? মুপিয়া, এটা একটা প্রোটোকল থাকে, এদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে। নাম্বার 1, যে একজন 3 বারের সংসদ বাংলাদেশে, তিনি কিন্তু এসেছিলেন গেদে সীমান্ত দিয়ে তিনি এন্ট্রি পয়েন্ট করেছিলেন। নাম্বার 1। নাম্বার 2, যেইখানটায় খুনটা হয়েছে, যেখানটায় প্রবাবল যে জায়গাটা নিয়ে যাওয়া হয়েছিল, আমি যে কোনোভাবেই হোক আমি একটু গেছিলাম, ওখানে দেখে এসছি আর কি। এটা এনকেডি এর এরিয়ার বাইরে, ঠিক মানে আপনি সিসিটিভি কভারেজ যেটাকে বলা হয় আর কি, আমাদের এনকেডিবি এরিয়া এবং সল্টলেকের চারদিকটায় মোটামুটিভাবে কভারেজ আছে, কিন্তু যেই জায়গাটায় এই হাউসটা করা হয়েছে, যে হোটেলটা করা হয়েছে, সেইখানে কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি চিহ্ন নেই, কারণ এর এনকেডি এর বাইরে। 3 নম্বর কথা হচ্ছে, যখনই কোনো একজন সংসদ আসেন, তখন তার সাথে সাথে এখানে এমএইচএকে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কিংবা রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কিংবা কলকাতা পুলিশের এসবিকে জানানো হয় যে উনি এসেছেন। এক্ষেত্রে উনি জানিয়েছিলেন কিনা কিংবা আদৌ বাংলাদেশ কমিশন জানতেন কিনা, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে 2-3টে কথাই যে বারবার বলা হচ্ছে না যে টুকরোগুলো পাওয়া যাচ্ছে না। দেখুন, এফএসএল যখন জায়গাটায় ঘুরেছে, যখন এফএসএল গেছিলেন তখন আমি ওই জায়গাটায় ছিলাম আজকে। এফএসএল যখন গেছিলেন, যদিও চিহ্ন না পাওয়া যায়, কিন্তু তবুও ব্লাড স্টেনের পরেও কিছু কিছু জিনিস পাওয়া যায়, যেগুলোতে আমরা এফএসএল থেকে অনেক কিছু জিনিস পাওয়া যেতে পারে। নাম্বার 1 হচ্ছে যে এই জিনিসগুলোকে এখন ইমিডিয়েটলি একটা দরকার ছিল কুকুর নিয়ে আসা। আমাদের খুব ভালো ভালো কুকুর আছে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশের। আজ ইনফ্যাক্ট স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, বলছি কুকুর নিয়ে তাদের কভারেজ করা দরকার, একটা ছিল। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখুন, ওনার যে মোবাইল ফোনে যে মিথ্যে মেসেজগুলো দিয়ে চারদিকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এই যে তার আগে এবং পরে কার কার সাথে উনি কথা বলেছিলেন, কে কে ছিল তার সাথে, এবং প্রত্যেকে হোয়াটসঅ্যাপ চ্যাট কিংবা কোনো কথা বলেছিলেন কিনা। এখানে কলকাতায় গোপাল বিশ্বাস বাদ দিয়ে বলছি, গোপাল বিশ্বাস তো বটেই, উনিও সন্দেহ তালিকার বাইরে নন।
তো সুতরাং এদের কার কার সাথে করেছিলেন সেই জিনিসগুলোকে পুলিশকে ইতিমধ্যেই জানতে হবে। আরেকটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টেড পারসন, তাদের সাথে আমার মনে হয় সিআইডির সিনিয়র অফিসাররা নিশ্চয়ই ভার্চুয়াল কনফারেন্স করবেন এবং ভার্চুয়াল কনফারেন্সে বোঝা যাবে তারা কিভাবে তাদেরকে এই অপারেশনটা করেছিল, হু ওয়াজ দ্য বেসিক্যালি মাস্টার মাইন্ড। এটা একটা বিরাট কনস্পিরেসি, এত সুন্দর কনস্পিরেসি, এত প্রি প্ল্যান যে কলকাতায় আসা হবে গেদে সীমান্ত এবং এত প্রিসিশনের সঙ্গে সেটাকে এক্সিকিউট করা যে আজকে 9 দিন পর তার দেহের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এবং 9 দিন পর প্রকাশ্যে এসেছে যে তিনি খুন হয়েছেন। আপনি যদি আশেপাশের জায়গাগুলোতে যান না, দেখবেন শুধু পচা ডোবাতে পানাতে ভর্তি হয়ে আছে এবং উইদিন দ্য রেঞ্জ অফ 20 ফিটস 50 মিটার্সের মধ্যে আছে সব। এবং সেখানে যদি আপনি পিসগুলো ফেলেও দেন ভিতরে, আদৌ টেস্ট করা মুশকিল হয়ে যাবে আজীবন। আর আরেকটা হচ্ছে যে এই যে যারা এই যে যিনি এই যে আমার একটা খুব সংক্ষিপ্ত একটা জিজ্ঞাসা আছে এখানে সত্যজিৎ বাবু, যেটা আমরা জানি যে একটা, আমি যদি একটু সুদূরটা ভেবে যদি দেখার চেষ্টা করি, আমরা যেটা জানি যে একটা খুনের তদন্তের ক্ষেত্রে দেহ এবং যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই যে ওয়েপন, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখন অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হচ্ছে, এখন আমরা জানি যে ডিজিটাল এভিডেন্স সেটা ভীষণ রকমভাবে মামলার ক্ষেত্রে চলে আসছে। আমার জাস্ট আপনার কাছে জিজ্ঞাসা যে যেটা আপনি বলছেন যে যদি সত্যি সত্যি এরকম প্রিসিশনের সঙ্গেই দেহাংশ লোপাট করা হয়ে থাকে, যে দেহাংশগুলোকে আর ট্রেস করা গেল না, সেক্ষেত্রে কি তদন্তের গতি কোথাও ধীর হতে পারে বা সেখানে কোথাও সমস্যা আসতে পারে? নিশ্চয়ই, অবশ্যই আসবে। কারণ প্রথম কথা হচ্ছে ডেড বডিটাকে একটা কিছু তো বলতে হবে যে এইখানে একটা ডেড বডি ছিল, এই ডেড বডিটা পিস হয়েছে। আমরা এরকম ডেড বডি কিন্তু পেয়েছি, মানে পিস করে বস্তাতে ভর্তি করে দিয়েছে। আমরা তিলজলার নালা থেকে সেই বস্তাটা তুলে সেলাই করে তারপর সেই হাজবেন্ডের ডেড বডিকে আমরা সেলাই করে বার করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু না কিছু তো পেতে হবে, আইউটনেস পেতে হবে। এই শুধু যেই যে ভেতরে এন্ট্রিতে গেল, এন্ট্রিতে বেরোলো, কাউকে দেখতে পাওয়া গেল না, এই দিয়ে কিন্তু টোটাল কোর্ট অফ লতে তো প্রমাণ করতে হবে আলটিমেটলি। তবে এটা সবচেয়ে বড় কথা যে ভার্চুয়াল কনফারেন্স যদি যেই দুজনকে অ্যারেস্ট করেছে, যারা এদের সঙ্গী ছিল, যারা অলরেডি বাংলাদেশের সীমান্ত দিয়ে চলে গেছে, যারা অ্যারেস্টেড হয়েছে, তাদের সাথে নিঃসন্দেহে ভার্চুয়াল কনফারেন্স ইতিমধ্যেই করে ফেলেছেন এবং তারা কিন্তু লোকেট করতে পারবে যদি তাদেরকে তুলে নিয়ে আসা হয় এখানে, যে কোন কোন জায়গায় তারা ফেলেছেন বডিগুলোকে। আমি আসবো সত্যজিৎ বাবু আপনার কাছে, আমি খুব সংক্ষেপে সুদীপ্ত বাবুর কাছে আসবো। সুদীপ্ত বাবু, সেনসেশনাল ঘটনা, দেখুন যেটুকু তথ্য আমরা পাচ্ছি আর যেটুকু তদন্ত হয়েছে তার উপর ভিত্তি করে আমরা যদি রাজ্য পুলিশকে আজকের দিনে দোষ দিই, তাহলে এটা কিন্তু মানে তাদের প্রতি একটা ইনজাস্টিস হবে। এবং আমি যদি এই কথাটা বলি, এটা কেউ ভাববেন না যে এটা সেটিং আছে বা সামথিং, সেই জন্য আমি বলছি, কিন্তু এটা খুব রেশনালি আমি বলছি। আজকের দিনে পুলিশের প্র্যাকটিক্যালি কিন্তু কিছু এখনো পর্যন্ত, মানে এটা আটকানো তো সম্ভব না এই ধরনের খুন, এবং পুলিশ আশা করি চেষ্টা করছে, এবং যতক্ষণ পুরো তথ্য না আসছে এবং পুরো তদন্তটা না বেরিয়ে আসছে, আর এখনো যেখানে দাঁড়িয়ে আছে আমরা যদি কাউকে ব্লেম করি, অ্যাটলিস্ট এখানে মানে ইন্ডিয়ার কোনো এজেন্সিকে কোনোভাবে ব্লেম করা যায় বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত হচ্ছে অনেক চিন্তা ভাবনা করেছে এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে হয়তো তথ্য আছে, কারণ তারা এই ভদ্রলোকের গতিবিধি জানে, যেটা আমাদের দেশের কোনো এজেন্সি, বিশেষ করে ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের পক্ষে জানা অলমোস্ট অসম্ভব। সেই জন্য হয়তো তারা একটা ট্র্যাক করেছে, তারা অন্যভাবে তদন্ত করে হয়তো জিনিসটাকে জানতে পেরেছে যে কোথায় গেছে। কিন্তু এখনো পর্যন্ত যে স্টেজে আছে এটা তো মানে খুব হাই লেভেল মার্ডার যেটা মনে হচ্ছে। মানে অ্যাটলিস্ট কাউকে আমি ব্লেম করছি না, তাহলে মানে আমাদের পলিটিশিয়ানদের লোকজন সিরিয়াসলি নেবে না। একেবারে খুব মানে আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করলাম যে এখনো পর্যন্ত যেটা যাচ্ছে লজিক্যালি আপনি সেটাকে অ্যানালিসিস করছেন, শুধুমাত্র ব্লেম গেমের মধ্যে না গিয়ে, এবং এখনো পর্যন্ত অন্তত যে তদন্ত হচ্ছে সিআইডি ইতিমধ্যেই বিষয়টা হাতে দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অভিষেক, আমি একটু অন্যরকম কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এক্ষুনি সত্যজিৎ বাবু যে কথাটা বললেন যে নিউ টাউন নামে হলো, জায়গাটা নিউ টাউন নয়, এবং এই জায়গাগুলোর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে একাধিক এয়ারবিএনবি আছে, একাধিক হোমস্টে আছে, যেগুলোর কিন্তু কোনো কন্ট্রোল থাকে না, কোনো রেগুলেশন থাকে না। আমি কি করে বলছি, কারণ আমরা এমন একটা প্রফেশনে কাজ করি, আমরাও বিভিন্ন জায়গাতে যাই, আমাদের তথ্য প্রযুক্তির বন্ধুরা আছে, এখানে থাকে। সমস্যাটা কোথায় হয়ে যায়? 10ই জুন 2021 সাপুরজিতে 2জন খালিস্তানি জঙ্গির শুট আউট হলো। সাপুরজি থেকে ঢিলছোড়া দূরত্ব হচ্ছে ভাঙড়ের অ্যাপ্রোচ রোড, হাতিশালা। এই জোনটাকে যদি তুমি দেখো গত 7 বছরে, কেন এটা বলতে পারছি, এই জায়গায় আমি রাজনীতি করি, আমি চাকরি করতে যাই, সেখানে যদি দেখো, সেখানে
16তলা বাড়ি তৈরি হয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি যে কটা এক্ষুনি সত্যজিৎ বাবু বললেন ওখানে কিন্তু সিসিটিভি নেই। এবার ওনার ব্যক্তিগত পরিসর কি, ওনার সঙ্গে কি ষড়যন্ত্র, ইট ইজ নাথিং, নান অফ আওয়ার বিজনেস। কিন্তু আমার রাজ্যের আইটি হাবের অদূরে আমার যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তার রেগুলেশন করতে হবে, সেটা রাজ্যের দায়িত্ব। 1, 2, হসপিটালিটি ইন্ডাস্ট্রি যদি আমায় করতে হয় সিকিউরিটি দিতে হবে। বিদেশ থেকে আজকে এই প্রথমবার আমার এখানে ডিপ্লোম্যাট মারা যাচ্ছে না। 1985 সালে ম্যাডলিন নরিস মারা গেছেন, ভ্লাদিমির কিজিস মানে একটু খটোমটো নাম, মানে উনিও মারা গেছেন। এটা নতুন নয়, আমরা হত্যাটাকে আটকাতে পারবো না, কিন্তু আমি পরিকাঠামো দিতে পারবো। আমি একটু শুভময়দার কাছে, শুভময়দা যেহেতু পড়শি দেশের সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর সম্পর্ক এই গোটাটার মধ্যে জড়িয়ে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা সেন্সেশনাল মার্ডার। দেখুন, মানে রাজনৈতিক বিশ্লেষকরা এমনি শব্দ দেন তাতে লোকজন একেবারেই খুশি হয় না। এই বিষয়টি একেবারে তদন্ত সাপেক্ষ। সুদীপ্ত বাবু যে কথাটা বলেছেন খুব যুক্তিযুক্ত। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিও কিন্তু খুব অস্পষ্ট হয়ে আছে গত কয়েক বছর ধরে, এবং সেখানে নির্বাচনের যে গণতান্ত্রিক পরিস্থিতি সেই বিষয়গুলি কতটা বজায় থাকছে সেই জিনিসটা পরিষ্কার নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনৈতিক অবস্থার কথা আমরা শুনি, হিংসা, সেটা বাংলাদেশেও আছে। তবে এই হত্যা রাজনৈতিক না অরাজনৈতিক সে তো এখন জানা সম্ভব না। আমাদের এই মুহূর্তে রাজনীতির সঙ্গে, অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে এর কোনো যোগ কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। আমি পিয়ালির কাছে আরো একবার চলে যাব। পিয়ালি এবং রণয় আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, যে খুব গুরুত্বপূর্ণ যে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে বাংলাদেশ সরকার সূত্রে, যে আততায়ীরা বাংলাদেশেরই বলে তারা মনে করছেন, এবং ইতিমধ্যেই কয়েকজনকে সেখানে আটকও করা হয়েছে, গ্রেফতারও করা হয়েছে। সাংসদ তিনিও বাংলাদেশে, কিন্তু প্লেস অফ অকারেন্সটা কলকাতায় শুধু নয়, যেটা প্রথম থেকে আমরা বলছি যে একদম সুচারুভাবে একটা পরিকল্পনা করা হয়েছে, এবং সেই পরিকল্পনার এক্সিকিউশনটা এতটা সহজ মুখের কথা নয়, কিন্তু সেটাকেও চূড়ান্ত প্রিসিশনের সঙ্গে করা হয়েছে। এখানে কোনো লিঙ্কম্যান ছাড়া, স্থানীয় কোনো লিঙ্কম্যান ছাড়া এটা কি করা সম্ভব? প্রাথমিকভাবে কি মনে করছেন তদন্তকারীরা? একটা বিষয় যেটা স্পষ্ট, সেটা হচ্ছে যেরকম সাংসদের এখানে আসা যাওয়া ছিল, তিনি দীর্ঘদিন ধরে এখানে আসতেন, তার মেয়েও কিন্তু পুলিশকে সেটা জানিয়েছেন। ঠিক একইভাবে পুলিশ যেটা মনে করছে, প্রথমত যারা এই খুনের সঙ্গে, ঘটনার সঙ্গে জড়িত, তারা বাংলাদেশের বাসিন্দা হলেও একটা হতে পারে যে তাদেরও কিন্তু এখানে নিয়মিত যাতায়াত ছিল। কিন্তু এক্ষেত্রে পুরো ঘটনাটা যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে একদম নিখুঁতভাবে বাস্তব রূপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্থানীয় কারোর নিশ্চিতভাবেই সাহায্য নেওয়া হয়েছে, যেটা হোটেলের রুম ভাড়া নেওয়ার ক্ষেত্রে হতে পারে বা সেটা বডি ডিসপোজ অফ করার ক্ষেত্রে হতে পারে, এই সমস্ত কাজে। এবং যেটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে এই বাংলাদেশের এমপি আততায়ীরাও বাংলাদেশি, ডিবির প্রধান অন্তত সেটা জানাচ্ছেন। ইতিমধ্যে 3 জনকে তারা ডিটেন করেছেন। এবং কেন কলকাতাটাকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকেও পুলিশ এটা মনে করছে যে লিগাল ব্যাপারগুলো সম্পর্কেও এই অভিযুক্তরা বা আততায়ীরা অনেকটাই কিন্তু সচেতন, এবং সেই কারণে তারা জানে যদি বাংলাদেশের আততায়ী এই রাজ্যে এসে এখানে যদি খুন করে এবং যদি দেহ উদ্ধার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে নিখোঁজ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। যদিও ফরেন্সিক অনেক রকম যে টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে, সেখান থেকে যদি তার ব্লাড স্টেন পাওয়া যায়, সেটা ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে ওই ব্লাড স্টেন এবং তার ব্লাড স্টেন এক কিনা, সেগুলো পরবর্তী সময়। কিন্তু লিগাল দিক থেকে অনেক জটিলতা আছে, এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সম্ভবত আততায়ীরা বাংলাদেশ এবং পিয়ালি যেহেতু তিনি বাংলাদেশের 3 বারের সাংসদ, বাংলাদেশে ডেফিনেটলি তিনি আরো বেশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন। এখানে আমরা যেটা মোটামুটি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে ব্যক্তিগত ট্রিপ প্রোটোকল অনুযায়ী এখানে প্রশাসনকে জানানো হয়েছিল কিনা সেটা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটাও তো একটা অ্যাডভান্টেজ তাদের জন্য। একেবারেই বেশ কিছু একেবারে প্রোটোকল থাকে যখন তিনি এখানে আসছেন, এবং বাংলাদেশ হাই কমিশন তাদের কাছেও এই খবর ছিল কিনা বা পরবর্তী সময় তারা জানতে পেরেছেন কিনা, কারণ তিনি ব্যক্তিগত কাজে এসেছিলেন বলেই জানা গিয়েছে। ফলে একটা বিষয় তো স্পষ্ট যে এই গোটা ঘটনার পেছনে যে বা যারা রয়েছে তারা বাংলাদেশের হতে পারে, এবং তাদের লিঙ্কম্যান হিসেবে যদি এই রাজ্যের কেউ সাহায্য করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে একেবারে টোপ দিয়ে নিয়ে আসা হয়েছিল, এবং তারপরে গোটা ঘটনাটাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে। এবং
বাংলাদেশ পুলিশ যেটা দাবি করছে বা জানাচ্ছে যে তারা যে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা ইন্ডিয়ান পুলিশের থেকে যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছিল তার ভিত্তিতে কাজ করে ইতিমধ্যে তারা 3 জনকে আটক করেছে। ফলে কোথাও না কোথাও একটা যোগসূত্র উঠে আসছে, কারণ একটা এইরকম ঘটনা সামনে আসার পরপরই যেহেতু 3 জনকে ধরে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ পুলিশও সচেতন ছিল যে কোথাও এনার বেশ কিছু হয়তো প্রিভিয়াস কোনো রকম তার সঙ্গে কারো রিভেঞ্জের ঘটনা রয়েছে বা তার প্রিভিয়াস যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলাও ছিল অতীতে। এই সমস্ত বিষয়গুলোকে নজরে রেখে আমি আসবো পিয়ালি, তোমার কাছেও আসবো, রণয়ের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি রণয়ের কাছে যাব। রণয়, তোমার কাছে একটু জানার চেষ্টা করবো যে গোপাল বিশ্বাসের কাছে এসে যে তিনি উঠতেন, গোপাল বিশ্বাসের কাছে এসে উঠেছিলেন, এই গোপাল বিশ্বাসের সঙ্গে তার কি সূত্রে যোগাযোগ, কতদিনের বন্ধুত্ব, এবং যেটা খুব স্বাভাবিকভাবে একজন পড়শি দেশের সাংসদ আসছেন, তিনি যে কেউ না, তিনি খুব সাধারণ মানুষ নন, তিনি 3 বারের সাংসদ, তিনি আসছেন গেদে সীমান্ত দিয়ে, তিনি এসে থাকছেন এক বন্ধুর বাড়িতে, শুধুমাত্রই বন্ধুত্ব বা আত্মীয়তা সূত্রে নাকি অন্য কোনো কারণ রয়েছে, এগুলো কতটা খতিয়ে দেখা হচ্ছে? দেখো, একজন সাংসদ, প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানতে পেরেছেন যে সমস্ত প্রোটোকল ভেঙে তিনি এসছেন। তিনি যদি সত্যিকারের ব্যক্তিগত কোনো সফরেও আসতেন তাহলে সেক্ষেত্রেও তাকে বাংলাদেশ হাইকমিশনকে জানাতে হতো, কিন্তু এক্ষেত্রে সেখানেও জানানো হয়নি, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে যে বন্ধুর বাড়িতে তিনি উঠেছিলেন সেই বন্ধুর সঙ্গে কবে থেকে সম্পর্ক, কিভাবে সম্পর্ক, ব্যবসায়িক কোনো সম্পর্ক নাকি বন্ধুত্বের সম্পর্ক, পুরোটাই এখন তদন্তের বিষয়। সেই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছেন, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে সমস্তকে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ কর্তারা এটাও জানতে পেরেছেন যদি কেউ বাংলাদেশ থেকে এদেশে বা কলকাতায় কোনো হাসপাতালে আসেন চিকিৎসার জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোনো সচিব, তার কোনো পিএ বা তার নিরাপত্তারক্ষী তাদেরও আসার কথা। এক্ষেত্রে কিন্তু কেউ আসেনি, তিনি একাই এসেছেন। এবং আসার সময় কার সঙ্গে তার ফোনে কথা হয়েছে, কারোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে কিনা, বা এর আগে তিনি কবে এসেছিলেন এখানে, সেখানে কারোর সঙ্গে তার কথা হয়েছিল কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছেন। এবং বিশেষ করে সিসিটিভি ফুটেজ, আমি এখানে পিয়ালির কাছে খুব সংক্ষেপে আসবো। পিয়ালি, খুব সংক্ষেপে তোমার কাছে জানার চেষ্টা করবো যে এই সিসিটিভি ফুটেজে যাদের বেরিয়ে যেতে দেখা যাচ্ছে দফায় দফায় ওই ফ্ল্যাটটি থেকে ট্রলি ব্যাগ হাতে নিয়ে, তাদের বয়স সম্পর্কে, তাদের চেহারা সম্পর্কে কি জানা যাচ্ছে? নাম্বার 1। নাম্বার 2, তুমি একটু আগে ডেফিনেটলি আমরা পড়শি দেশের একজন সাংসদ নিয়ে আলোচনা করছি, আমি জাস্ট টেকনিক্যালি এই প্রশ্নটা তোমার কাছে জানার চেষ্টা করবো যে এক রহস্যময়ীর প্রসঙ্গ খতিয়ে দেখা হচ্ছে, এই গোটা ঘটনাক্রমে কিভাবে তার সঙ্গে লিঙ্ক হচ্ছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একেবারে সিসিটিভির ফুটেজ যে সূত্র ধরে যাদেরকে সাংসদের সঙ্গে দেখা যাচ্ছে সেই 3 জনের ছবি ইতিমধ্যেই সিসিটিভির থেকে স্ক্রিনশট নিয়ে তাদের রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু বিদেশ মন্ত্রকের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে শেয়ার করা হয়েছে, যাতে যেহেতু এটা মোটের ওপর মনে করা হচ্ছে যে যারা খুনের পেছনে রয়েছে তারা বাংলাদেশের, এবং সেই কারণেই যারা এই খুনের পেছনে রয়েছে তাদের আইডেন্টিফিকেশনের জন্য তাদের ছবি ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশের সঙ্গে শেয়ার করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, যে একজন মহিলা তথ্য উঠে আসছে, সেই মহিলাই বা কে, তিনিও কি বাংলাদেশের বাসিন্দা নাকি কোনোভাবে আততায়ীরা ওই মহিলাকে কোনোভাবে ট্র্যাপ করে বা হানি ট্র্যাপের মতো কোনো ঘটনা, মানে এই মহিলার ছবি কি সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে, ডেকে এনেছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে যদিও অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে না, তারা যেটা বলছেন যে তারা এরকম কিছু ক্লু পেয়েছেন, সেটা সিসিটিভিতে পাওয়া গিয়েছে বা অন্য কোনো বা তার মোবাইলের সূত্র তাদের সাথে যে কথোপকথন সেই সূত্রে পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্টভাবে জানাচ্ছেন না তারা যেটা জানাচ্ছেন যে এই বিষয়ে তারা বেশ কিছু ক্লু পেয়েছেন, তার উপরেও তারা কাজ করছেন। পিয়ালি, ধন্যবাদ। রণয়, তোমাকেও ধন্যবাদ। অত্যন্ত সেন্সেশনাল ঘটনা, আমরা এই সংক্রান্ত খবর এবং তার যে আপডেট সেদিকে নজর রাখবো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাংলাদেশের সাংসদ যিনি কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন, যার হদিশ পাওয়া যাচ্ছিল না, বাংলাদেশ সরকার সূত্রে দাবি করা হয়, তাদের কাছে তথ্য রয়েছে যে তিনি খুন হয়েছেন। এই মুহূর্তে পুলিশ সূত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যে ওই নিউ টাউনের ফ্ল্যাটেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। শুধু তাই নয়, তার দেহ
কেটে টুকরো টুকরো করে সেই দেহাংশ ফ্রিজে রেখে ধাপে ধাপে 3-4 দিন ধরে সেগুলো ডিসপোজ অফ করা হয়েছে। সেন্সেশনাল ঘটনা। আমরা এই ঘটনার দিকে নজর রাখবো। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।